আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার ব্লগ দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে 2 দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর ব্লগ শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলে, আমি খুব খুশি হয়েছি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই মুহূর্তে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমি আজকে বাসায় কিভাবে তান্দুরি চিকেন বানাই সেটা শেয়ার করব। তো এখানে আলিশার আব্বু বাজার থেকে কিছু চিকেন আনছেন, চিকেনের ছোটো ছোটো উইংস এবং কিছু হচ্ছে বড় বড় সাইজের। তো আমি ওইগুলা থেকে আমাদের বাসার জন্য যতটুকু পরিমাণ লাগবে সেগুলা রেখে বাকিগুলা আমি ফ্রিজে রেখে দেব। আর আমি অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করব আর ছোটো ছোটো উইংসগুলার যে স্কিন আছে সেগুলো ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে একটা ক্যালেন্ডারের মধ্যে রাখবো পানি জড়ানোর জন্য। অবশ্যই আমি ট্রাই করি যাতে খুব ভালোভাবে পানি জড়ে, এবং পানি জড়ার পর আমি ওই চিকেনগুলাকে আড়াআড়িভাবে কেটে ফেলবো এবং খুব ডিপলি, অর্থাৎ একটু বেশি ফাঁক করে করে আমি কাটবো যাতে মশলাগুলা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। তো এই তো খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটি চিকেনের পিসগুলাকে ওইভাবে আড়াআড়ি করে কেটে ফেলবো। এই তো আমার মুরগিগুলাকে সুন্দর করে কেটে রেখে দিয়েছি। এখন তান্দুরির যে মশলাটা সেটা এখন আমি তৈরি করব। এখানে আমি 3 চামচের মতো টক দই নিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি টক দই নেওয়ার জন্য, কারণ টক দই ছাড়া এই তান্দুরিটা একেবারেই যে ট্র্যাডিশনাল ফ্লেভার কখনোই আসে না। তো টক দই নেওয়ার পর আমি এখানে নিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিব, আর সেই সাথে স্বাদ মতো লবণ এবং আস্তে আস্তে সব ধরনের গুঁড়া মশলা আমি অ্যাড করব। এখানে 1/2 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন মরিচ নিয়েছি, আপনারা আপনাদের জাল অনুযায়ী দেবেন। এখানে আমি 1 টিস্পুন মিক্স মশলা, 1 টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার এবং 1 টিস্পুন গরম মশলা, অর্থাৎ মাংসের মধ্যে যা যা দেয়া হয় সেগুলোকে 1 টিস্পুন করে নিয়েছি। আর এখানে আমি বাজারে যে ট্র্যাডিশনাল তান্দুরির যে মশলাগুলো পাওয়া যায় সেগুলো আমি এখন ইউজ করব। এখান থেকে 3 চামচ আমি নিলাম। 3 চামচ নিয়ে আমি এখানে 1/2 কাপের মতো তেল অ্যাড করব। আর আপনারা সেখানে রেড ফুড কালার ইউজ করতে পারেন, তাহলে যে ট্র্যাডিশনাল বা রেস্টুরেন্টের যে তান্দুরিটা পাওয়া যায় সেই রকম একটা লুক আসবে। তো আমি এখানে অ্যাড করিনি। আপনারা যদি চান যে রেড কালারটা আসতে তাহলে অবশ্যই সেখানে রেড কালারটা ইউজ করবেন। আর এই তো আমি ভালোভাবে মিক্স করব, মিক্স করে তারপর চিকেনের মধ্যে অ্যাড করব। আর অবশ্যই 1/2 লেবু অ্যাড করতে ভুলবেন না, লেবুর রস। তো আমি আস্তে আস্তে ভালোভাবে এখন চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর যখন আমি এই মশলাটা বানাই তখন আমি খুব তাড়াহুড়া করে বানাচ্ছিলাম, তাই লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম। এই পর্যায়ে আমি লেবুর রস অ্যাড করে দেব এবং আবারও পুনরায় ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি সেটাকে ফয়েল দিয়ে সারা রাতের জন্য রেখে দেব এবং চেষ্টা করি কমলেও 3 থেকে 4 ঘন্টা রাখার জন্য। তাহলে সেই ফ্লেভারটা খুব সুন্দর প্রতিটা চিকেনের ভিতরে ঢুকে এবং চিকেনটা খুব জুসি হয় যখন বেক করা হয়। তো আমি এখন ফয়েল দিয়ে ডেকে সারা রাতের জন্য চিকেনগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো তারপর আমরা একটু আমাদের বাসার পিছনের পার্কে একটু বাচ্চাদের নিয়ে গিয়েছিলাম, ওরা একটু খেলাধুলা করতেছিল। আর প্রতিদিনই এখন যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে চেষ্টা করি বাচ্চাদেরকে একটু খেলাধুলা অভ্যস্ত রাখতে। ওরা গড়ে থাকতে থাকতে বোর হয়ে যায়। আলিশা তো খুবই কান্নাকাটি করে, তো তাই আর কি নিয়ে যাওয়া। তো পার্কে কোনো ঝামেলা নেই, এক্সট্রা লোকজনও নেই,
তাই আর কি কোনো প্রবলেমও না। আমরা বাসায় আসার পর আবারও ওদেরকে গোসল টোসল করিয়ে তারপর ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে তারপর ঘুম পাড়ানোর ব্যবস্থা করব। ওই সময় আলছা আবু বাসায় ছিলেন, তাই ওদেরকে নিয়ে উনি পার্কে খেলাধুলা করতেছিলেন। আর আমি সেই ফাঁকে বাসা খালি পেয়ে আমি ভাবলাম যে যেহেতু সামনে ঈদ, তাই একটা পিঠা তৈরি করি। এটা হচ্ছে আমাদের অঞ্চলের খুবই ফেমাস জনপ্রিয় একটা পিঠা। তো এটা আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ব্লেন্ডার করে নিয়েছিলাম, আর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর পানির পরিমাণটা যতটুকু আপনি চালের গুঁড়া এবং ময়দা নেবেন ঠিক ততটুকু অনুযায়ী দিতে হবে। তো আমি এখানে চালের গুঁড়া নিয়েছি অ্যারাউন্ড 5 কাপ, আর নিয়েছি ময়দা হচ্ছে 4 কাপের মতো। নিয়ে ভালোভাবে এগুলাকে মিক্স করব। অনেকে এই পিঠাটা যখন তৈরি করেন শুধু চালের গুঁড়া দিয়ে তৈরি করেন, আবার অনেকে সুজি বা অন্য কিছু মিক্স করেন। আমি ময়দা সাধারণত ইউজ করি, আর আমার ওইভাবে তৈরি করতে খুব ভালো লাগে। আপনারা কিভাবে তৈরি করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি কোনো কিছু মিস্টেক হয় তাহলে সেটাও জানাতে ভুলবেন না, তাহলে অনেকেই সেটা বুঝবেন। তো আমি যে সব কিছু জানি সেটা কিন্তু নয়। তো আমি আমার লাইফে যা আপনাদের করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো যদি কেউ মনে করেন না এটা ওইভাবে করলে আরও ভালো হতো, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে অন্য যারা এই পিঠাটা বানাতে পারে না তারাও সেই বিষয়টা জানতে ওদের সাহায্য হবে। তো এখন আমি চালের গুঁড়া এবং ময়দাকে ভালোভাবে মাখিয়ে তারপর ওই পানিটাকে আমি 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, যাতে কাঁচা যে মশলার ফ্লেভারটা যাওয়ার পরই আমি এই চালের গুঁড়াটা এখানে অ্যাড করেছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। এবং এখানে কিন্তু আরেকটা সিক্রেট আছে, যে যত ভালোভাবে এই এক ঘন্টা পর আমি চুলা থেকে সেটাকে নামিয়ে ফেলেছি, আর একটু পর শুধু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো চেষ্টা করি এইভাবে নাড়াচাড়া করার জন্য, তাতে নিচের দিকে কোনো পোড়া লাগে না এবং খাইটা খুব সুন্দর হয়। এবং এই সময়টায় আমি টেস্ট করে দেখি যে লবণের পরিমাণটা ঠিক আছে কি না। তো যদি কম বেশ হয় তাহলে তখন আরেকটু লবণ অ্যাড করি। আর এই তো এখন আমি ধনে পাতা দিয়ে দেব। আর এই ধনে পাতাটা আমার গার্ডেনের ধনে পাতা। তো খুব সুন্দরভাবে ভালোভাবে একটা খামির তৈরি করব। আর এখন খুবই গরম, তাই চামচের সাহায্যে আমি একটু নেড়ে নিচ্ছি এবং খুব সুন্দর একটা খামির তৈরি করব। তো খামির তৈরি হয়ে গেছে। আর অবশ্যই চেষ্টা করবেন লবণের পরিমাণটা মিডিয়াম হতে, না হলে পিঠার বারোটা বাজিয়ে ফেলবেন, মুখেই দিতে পারবেন না, তিতে লাগবে। তো খামিটা রেডি হওয়ার পর এখন আমি পিঠাগুলোকে বলে নেব। তো এখানে আমি রুটি শেপ করে নিব এবং প্রত্যেকটা পিঠাকে সেম সাইজে সমানভাবে করব। এবং চেষ্টা করব যে রুটিটা হবে সেটাকে খুব পাতলাও না আবার খুব গাঢ়িও না, ওই রকম করে করার জন্য। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে করি। খুব মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই পিঠাটা কম বেশ সবাই আমরা তৈরি করতে পারি। যদি কোনো নতুন আপু হয় তাহলে অবশ্যই সেটা ওর জন্য হেল্প হবে। তো এই তো আমি ফয়েল আগেই বিছিয়ে নিয়েছিলাম প্লেটের মধ্যে, কারণ যখন আমি এটা ডিপে রাখবো তখন আর একটার সাথে আর একটা লাগবে না। আর যখন শক্ত হয়ে যাবে তখন আমি সবগুলা পিঠাকে তুলে একটা জিপলক ব্যাগের মধ্যে রেখে দেব। তো আমি এই পিঠাগুলোকে কম হলেও 1 মাসের মধ্যে রেখে খেয়েছি। খুব ভালো, কোনো প্রবলেম হয় না আমার কাছে মনে হয়। ওইভাবে যদি আমরা রেডি করে রেখে দিই তাহলে যখন কোনো মেহমান আসবে বা কোনো অকেশনের আগে এইভাবে তৈরি করে রাখলে সেটা
খুব ভালো হয়। তো আমি তো কম বেশ ওইভাবেই করার চেষ্টা করি। এখন হয়তো বা সচরাচর একটু কম হয়, কারণ আলিশা জিবরানকে নিয়ে আমার এই জিনিসগুলো এখন বোর লাগে। তো যাই হোক, যেহেতু ঈদ সামনে তাই একটু তৈরি করলাম। আর এই তো এখন আমি এক সাইড হয়ে গেলে অন্য সাইডের ফয়েল দিয়ে আবার মুড়িয়ে তারপর এখানে সেম প্রসেসে পিঠাগুলা বানিয়ে তারপর রেখে দেবো। আর পিঠাগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন সাইজটা, একটু মনোযোগ সহকারে দেখেন যে এতটা পাতলা না আবার অনেক গাঢ় বা ভারী না। তো আমি কুকি কাটার দিয়ে সবগুলাকে সেম প্রসেসে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের হার্ট শেপ বা স্টার শেপ যে কোনো ধরনের শেপ করে নিতে পারেন। আমাদের ঘরে এইভাবে গোলটা সবাই পছন্দ করেন, আর আমি ইজিলি করতেছি সেই জন্য আর কি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলা পিঠা আমি বানিয়ে ফেলবো। এই তো আমি আস্তে আস্তে সবগুলা পিঠা বানানোর প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। তো একে একে আমি সবগুলা ওইভাবে সেম প্রসেসে কেটে তারপর ফয়েল দিয়ে মুড়িয়ে নিলাম। আর খুব সহজে তৈরি হয়ে গেল অনেকগুলা পিঠা। আর খুব সহজে না, আসলে সব জিনিসগুলাতেই ঝামেলা আছে, জাস্ট একটু নিজেকে কন্ট্রোল করে সব কিছু ম্যানেজ করে তারপর করতে হয়। এবং সাইডে যে গুঁড়া বা যেগুলা পড়েছে সেগুলো এখন আমি মুছে নিচ্ছি। তারপর আমি পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে এই যে আগের দিন আমি তান্দুরি চিকেনগুলা রাখছিলাম ওইগুলা বেক করার জন্য ফয়েল দিয়ে আমি ওই যে ট্রেটাকে মুড়িয়ে নিই। আমি না, আসলে আলিশা আব্বু আমাকে হেল্প করতেছিলেন ওইটা মুড়ানোর ব্যাপারে। তো খুব সুন্দর করে উনি মুড়িয়ে দেওয়ার পর কাঁটা চামচের সাহায্যে ওগুলাকে ফুটো করে দেবেন। তারপর আমি সব চিকেনগুলা ওই ট্রের মধ্যে রাখবো। ওভেনকে আমি আগে থেকেই প্রিহিট করে রেখে দিয়েছি, এখন জাস্ট ভিতরে ঢুকাবো চিকেন দিয়ে। তো এই তো সারা রাত রাখার পর চিকেনগুলাকে আবারও ভালোভাবে আমি মাখিয়ে নেব। তারপর সবগুলা ট্রের মধ্যে দিয়ে তারপর ওভেনের মধ্যে দিয়ে দেব। এই তো ট্রের মধ্যে দিয়ে তারপর অবশিষ্ট বোলের মধ্যে যে মশলাগুলো আছে ওইগুলো আমি উপর দিকে ওইভাবে ছড়িয়ে দেব। তারপর আমি ওইটাকে 230 ডিগ্রিতে বেক করতে দেব 1 আওয়ারের জন্য। তো আমরা ইতিমধ্যে সব কাজগুলা কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ভিতরে ঢুকাবো। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি সত্যি যেই রকমভাবে যেই কাজগুলা করি না কেন আপনাদের সাথে সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। এখানে আমি এক্সট্রা কোনো কিছু দেখাই না, আমি যেভাবে করি বা ফাঁকিবাজি স্টাইলে বলতে পারেন অনেক কিছু চেষ্টা করি যাতে
আপনাদেরও যদি কারো উপকার হয় তাহলে আমার জন্য সেটা ভালো। আর আমি যে সবাইকে সব কিছু শেখাই সেই মেন্টালিটি নিয়েও আমি ব্লগ করি না। আমার ব্লগে অনেকে আছেন যারা আমার চেয়েও অনেক অভিজ্ঞ, অনেক কিছু পারেন। তো যদি মনে হয় যে এখানে কোনো কিছু ভুল হয়েছে তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন, তাহলে অন্য কারো হয়তো বা সেটা জানতে সুবিধা হবে। তো আমরা সবাই যদি কোনো কাজ সুন্দরভাবে করি, একে অপরকে সাহায্য করি, তাতে কিন্তু আমাদের সবারই লাভ। তো 30 মিনিট পর আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজাদার তান্দুরি চিকেন। আপনাদেরকে কি বলবো, সেটাতে 100% বলবো না, এখানে 90% তান্দুরির যে ফ্লেভার সেটা ছিল, কারণ এখানে শুধু মিসিং আছে কয়লার যে ফ্লেভারটা। তো কয়লার ফ্লেভার আমি এখানে অ্যাড করিনি, আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে। সেই জন্য যদি আপনারা চেষ্টা করেন সেই রেস্টুরেন্ট স্টাইলের কয়লার মানে একেবারে সেই 100% ফ্লেভারটা পেতে চান, তাহলে একটা বাটিতে ছোট্ট এক টুকরা কয়লা নেবেন এবং সেখানে হালকা তেল দিয়ে পুড়িয়ে আর সবগুলা চিকেনকে একটা বাউলের মধ্যে বা একটা হাঁড়ির মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন হাফ অ্যান আওয়ারের মতো। তো ওই কয়লা থেকে যে ফ্লেভারটা চিকেনের মধ্যে যাবে, সেখানে একটা ড্রাগ তান্দুরির যে ফ্লেভার সেটা চলে আসবে এবং খেতে খুব মজা হবে এবং কি বলবো, অসাধারণ হবে। তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আমি ওইভাবেই করি মাঝে মধ্যে, আর যখন সময় থাকে না তখন এইভাবে ঝটপট করে ফেলি। তো এই তো বাচ্চাদের নিয়ে আমাদের সব কিছু, তাই বাচ্চাদেরকে আবারও ওদের কাজকর্মে বিজি রাখা, ওদের কাজগুলো আমাদের দুজনেই একা হাতে হ্যান্ডেল করতে হয়। তো বাচ্চাদের এখন আজ উনি বাসায় আছেন তাই ওদের নখটা কেটে দিচ্ছেন। আজকের ব্লগ এতটুকুই, আর আপনাদেরকে আমার ব্লগের লাস্ট অংশে আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আশা করি আপনাদের সবার ঈদটা যেন খুব সুন্দর এবং ভালোভাবে আপনারা কাটান। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বছরে মাত্র 2টা ঈদ, চেষ্টা করবেন ঈদটাও যেন যে কোনো পজিশনেই থাকেন না কেন সুন্দরভাবে কাটানোর। তো সবাই ভালো থাকবেন।